আসসালামু আলাইকুম। ডক্টরালা.কম আয়োজিত ফেসবুকে লাইভ প্রোগ্রাম ডক্টরালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে মুখ ও দাঁতের সুস্থতা। আর এই জন্য আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী স্যারকে। তিনি প্রফেসর হিসাবে কর্মরত আছেন ইব্রাহিম মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে এবং অনারারি সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন ডেন্টাল বিভাগ বারডেম হাসপাতালে। দর্শক, আপনারা চাইলে আপনাদের সমস্যাটি আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। এবং আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে সেখানে আপনারা কমেন্টে গিয়ে আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানাতে এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো? জি স্যার। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে মুখ ও দাঁতের সুস্থতা। প্রথমে যদি একটু বলে নিতেন স্যার যে মুখ ও দাঁতের সুস্থতা বলতে আমরা কি বুঝি? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের মুখ এবং দাঁতের সঙ্গে আমাদের দেহের একটি সম্পর্ক আছে। ইংরেজিতে একটি কথা আছে, মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ পথ। আমরা মুখ দিয়ে যা গ্রহণ করি সেটাই কিন্তু আমাদের পাকস্থলীতে যায়, সেখান থেকে সারা শরীরে সেটা বিতরণ করা হয় খাদ্যের পুষ্টিগুলো। সুতরাং মুখটা যদি আমাদের সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের দেহটা অসুস্থ থাকবে না। এবং মুখের বিভিন্ন রোগ যদি আমরা প্রতিরোধ করতে না পারি বা চিকিৎসা করতে না পারি তাহলে কিন্তু সেই মুখের রোগের প্রভাব কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ মুখের একটি ইনফেকশন আমাদের হার্টে যেতে পারে, সেখান থেকে হার্ট ডিজিজ হতে পারে। মুখের একটি রোগ আমাদের গর্ভবতী মায়ের শিশুর মধ্যে যেতে পারে, সেখানে শিশু কম ওজনের হতে পারে। মুখের একটি রোগের কারণে আমাদের মুখের ক্যান্সার হতে পারে। সুতরাং মুখটা এমন একটি জায়গা যেটা আমাদের সারা দেহকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে। সুতরাং মুখটাকে সুস্থ রাখা হচ্ছে দেহের সুস্থতার প্রধান শর্ত। জি স্যার। স্যার, ওরাল হাইজিন কিভাবে মেইনটেইন করা যেতে পারে? ওরাল হাইজিনটা হচ্ছে আমাদের মুখ কিভাবে ভালো রাখা যায়, পরিষ্কার রাখা যায়, সুন্দর সুস্থ রাখা যায়। সেটা হচ্ছে যে আমরা যে নিয়মিতভাবে দাঁত ব্রাশ করি ঘুম থেকে উঠে, সেটা একটা। আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ। এটা কেন করি? কারণ আমরা সারাদিন যা খাবার খাই সেগুলো খাবারগুলো আমাদের মুখে লেগে থাকে। সেই জন্য আমরা বলি ঘুম থেকে উঠে শুধু আমরা যদি সাধারণ পানিতে মুখটা ধুয়ে ফেলি এবং যেটা নাস্তা করি, নাস্তার পরে দাঁত ব্রাশ করি, তাহলে কিন্তু ভালো। কারণ মুখে খাবারটা যাতে দীর্ঘক্ষণ সময় লেগে না থাকে। সেই সাথে সাথে আরেকটি হচ্ছে যে সারাদিন খাওয়ার পর রাতের খাবারটা যখন আমরা খাই তখন যেন আমরা ব্রাশ করে তারপরে ঘুমোতে যাই। আর এখন রমজান মাস, এখন আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে যে আমরা ইফতারের পরে দাঁত ব্রাশ করব এবং সেহরির পরে দাঁত ব্রাশ করব। অর্থাৎ এই যে ইফতার আর সেহরির সময়টা, এই সময় আমাদের কিছু খাওয়া হচ্ছে, ফলে সেহরি শেষ হলো, আমরা মুখটা ধুয়ে নিব ভালো করে। ঠিক তেমনি ভাবে আমরা যখন ঘুমোতে যাব বিছনায় যাবার আগে যেন ব্রাশ করে ঘুমোতে যাই। কারণ আমরা স্বাভাবিক সময় যেটা করি সেটাই আমরা ইফতারের সময় করব এবং সেহরির সময় করব। অর্থাৎ সকালের কাজটা আমরা ইফতারের পরে করব। স্যার, ডেইলি তার মানে রেগুলার দুইবার দাঁত ব্রাশ করাটা নিয়ম। স্যার, মুখে ঘা হয়ে থাকে, তো স্যার যদি আমাদেরকে একটু বলতেন যে কিসের জন্য এই ঘাগুলো হয়ে থাকে? মুখের ঘা নানান ধরনের কারণ আছে। একটা হচ্ছে স্থানীয় কারণ, একটা হচ্ছে অন্যান্য সাধারণ কারণ। স্থানীয় কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাদের মুখের নানান ধরনের দাঁতের মধ্যে ধারালো দাঁত থাকতে পারে। আমাদের ডেন্টাল ক্যারিজের জন্য দাঁত ভেঙে যায় অনেক সময়, তখন দাঁতগুলো শার্প হয়ে যায়। অনেক সময় দাঁতে ক্রাউন ব্রিজ বা ফিলিং ম্যাটেরিয়ালস থাকে, সেগুলাও ভেঙে গিয়ে ধারালো হতে পারে। অনেক সময় আমাদের মুখে নানা ধরনের কৃত্রিম দাঁত আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু ধারালো থাকতে পারে, অসমান থাকতে পারে। অনেক সময় দাঁতগুলো অসমান হতে পারে, সেগুলোর কারণে কিন্তু দাঁতে ঘষা লাগতে পারে, মাড়িতে ঘষা লাগতে পারে, গালে ঘষা লাগতে পারে, সেখান থেকে ঘা হতে পারে। আর অন্য কারণ যেটা, সেগুলো হচ্ছে যে আমাদের ভিটামিন কিছু স্বল্পতা হয় দেহে, যেমন ভিটামিন B12, রিবোফ্লেভিন জাতীয় ভিটামিন সি, এই ধরনের ভিটামিন স্বল্পতা যখন হয় তখন কিন্তু মুখে এক ধরনের ঘা হয়। সুতরাং আমাদের আগে রোগীর ইতিহাসটা জানতে হবে। অনেকে আবার
তামাক পাতা জর্দা ব্যবহার করে, ধূমপান করে, তাদের কিন্তু এক ধরনের মুখে ঘা হয়। সুতরাং সম্পূর্ণ ইতিহাস থেকে আমাকে জানতে হবে যে রোগীর অভ্যাস কি, তার স্বাভাবিক জীবন ব্যবস্থা কি, তার চালচলন কি, সে কি কি খাদ্যে অভ্যস্ত, কি কি খাদ্য গ্রহণ করে, কি করে না, এবং তার অন্যান্য রোগীর উপস্থিতি আছে কিনা, সে অন্য কোনো রোগীর ওষুধ খাচ্ছে কিনা, সবকিছু বিবেচনা করে আমাদের নির্ণয় করতে হবে যে মুখের ঘাটা কি কারণে হচ্ছে। আরেকটি কথা বলে রাখা ভালো, মুখের ঘা যদি 3 সপ্তাহ বেশি স্থায়ী হয়, অর্থাৎ 7 দিন, 14 দিন, 3 সপ্তাহ মানে 21 দিন যদি ঘা না শুকায়, তাহলে অবশ্যই বায়োপসি করতে হবে। অর্থাৎ আমাদের একটা ছোট্ট মাংস নিয়ে পরীক্ষা করি, হিস্টোপ্যাথোলজি, এবং তার মাধ্যমে আমাদের জেনে নিতে হবে যে মুখের ঘায়ের কারণটা কি এবং এই ঘাটা কোন ধরনের ঘা। এটা কি প্রি ক্যান্সারাস লিশন না ক্যান্সারাস লিশন? যদি প্রি ক্যান্সারাস হয় তাকে সেই রকম চিকিৎসা দিতে হবে, ক্যান্সার হলে তাকে অন্যরকম চিকিৎসা দিতে হবে। স্যার, আমাদের একটা ফোন কল এসেছে। অবশ্যই। আসসালামু আলাইকুম, ডক্টর আলী আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, সরি স্যার, কলটি কেটে গিয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে যারা তামাক, জর্দা, পান এসব খেয়ে থাকেন তাদের সমস্যাগুলো, স্যার তাদের কি ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়? হ্যাঁ, বাংলাদেশে একটি পরিসংখ্যান দেখা গেছে যারা তামাক, জর্দা, গুল ব্যবহার করেন তাদের মধ্যে 30% কেস অনেক সময় ক্যান্সার হয়ে যায়। কারণ ধূমপানে তামাক বা জর্দার মধ্যে প্রায় 7,500 মতো রাসায়নিক বিষাক্ত পদার্থ থাকে এবং সের মধ্যে 70টি হচ্ছে কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে। সুতরাং জর্দা, গুল, তামাক বা ধূমপান যারা করেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে তারা যত তাড়াতাড়ি এই ধরনের পদার্থ ত্যাগ করতে পারবেন তত এই ক্যান্সারের ঝুঁকি থেকে তারা রক্ষা পেতে পারেন। সুতরাং আজকের অনুষ্ঠানে আমি তাদের উদ্দেশ্যে বলবো, 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস ছিল, সেদিনই তামাক ছাড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে। এবং আপনাদেরও আমি বলতে চাই, এটা একটা রমজান মাস, এই সময় কিন্তু অনেক সময় মানুষ সংযমের মাস, এবং এই সময় কিন্তু ধূমপান বা তামাক, জর্দা ছেড়ে দেওয়ার জন্য একটা উত্তম মাস। সুতরাং আপনি যে ধরনের পরিকল্পনা করেন না কেন, সেই সময় যদি আপনি তামাক, জর্দা ছাড়ার জন্য একটা পরিকল্পনা নিতে পারেন, তাহলে সেটার জন্য আপনি যেমন উপকৃত হবেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আপনার সঙ্গে বসবাস করে তারাও ধূমপানের পরোক্ষ ক্ষতি থেকে বাঁচতে পারবে। আমাদের ফোন কলটি নিয়ে আসছে। অবশ্যই। আসসালামু আলাইকুম, ডক্টর আলী আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি বলেন। আপনার মিডিয়ার ভলিউমটি একটু কমিয়ে দিন। আমি স্যারের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম, অরূপ স্যারের সাথে কিছু কথা বলতে। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার, ওই যে আমার ওই যে দাঁতের নিচে, হ্যাঁ, দাঁতের মাটির নিচে আপনার ওই যে ঘা হয়ে যায়, মানে ঘা হয়ে যায় সাদা সাদা, প্রতি 1 মাস পর পরই এটা হয়। এটার জন্য আমি কি করতে পারি? সাদা সাদা মানে আমি মুখে কিছু দিলে খাইতে পারি না, ও জ্বালা পোড়া করে, সময় জ্বালা করে, জ্বলে। হ্যাঁ, আসলে আপনার এই ঘাটা কি প্রকৃতির ঘা সেটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। তো আপনাকে আমি পরামর্শ দিব, আপনি এক সময় আসেন, আপনাকে আমি পরীক্ষা করে দেখি। যদি ঘাটা 3 সপ্তাহ বেশি থাকে আমরা অবশ্যই বায়োপসি করব, সেই সাথে সাথে কিছু রক্ত পরীক্ষা করব। যদি এই রক্ত পরীক্ষার মধ্যে দেখা যায় কোনো ভিটামিন স্বল্পতার কারণে হয়েছে, তাহলে সেগুলো সাপ্লিমেন্ট দিতে পারবো। আর বায়োপসির মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করবো সেটা কোনো প্রি ক্যান্সার বা অন্য কোনো হোয়াইট লিশন কিনা, সেটারও চিকিৎসা দিতে পারবো। সবকিছু বিবেচনা করে আপনার চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, এই ব্যাপারে আপনার কোনো চিন্তার কারণ নেই। এটা হচ্ছে আমি কিছু খাইতে পারি না স্যার, কিছু খাইতে গেলে জ্বালা পোড়া করে, কিছু খাইতে গেলে। সেটার জন্য আমি বলছি আপনি একটু আসবেন, আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। বিভিন্ন কারণে কিন্তু খাওয়া হয়, এই ধরনের 200টি কারণ রয়েছে। সুতরাং হঠাৎ করে এখনই বলে দেওয়া যাবে না আপনার এই কারণে হচ্ছে। সুতরাং পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাকে দেখতে হবে। আপনি ধূমপান করেন না তো, বা তামাক পাতা, জর্দা ব্যবহার করেন? তাহলে আপনার একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি অন্য কোনো সাধারণ কারণ থেকে হতে পারে, ভয়ের কিছু নাই। ধন্যবাদ। দর্শক, স্যার আমাদেরকে যদি একটু বলে নিতেন যে মুখে দুর্গন্ধটা কেন হয় স্যার? আচ্ছা, মুখের দুর্গন্ধের অন্যতম প্রধান 2টি কারণ আছে। সেটা একটি হচ্ছে স্থানীয় কারণ। জি। স্থানীয় কারণের মধ্যে একটি হচ্ছে যে মুখে যে আমাদের মাড়ির রোগ হয়, পেরিওডন্টাল ডিজিজ, সেটা আপনারা জানেন একসময় বলা হতো পায়েরিয়া। মুখে কিন্তু পুঁজ বেরোতো, মাড়িটা টিপ দিলেই সাদা পুঁজ বেরিয়ে আসতো। এগুলোর থেকে কিন্তু মুখের দুর্গন্ধ হয়।
আরেকটি হচ্ছে যে মুখে না ঘা হয়, ওই যে ভদ্রলোক বললেন সেসব ঘায়ের থেকেও কিন্তু মুখে দুর্গন্ধ দেখা যায় হয়। যে স্যার তাদের স্মেলটা ব্যাড স্মেল বের হচ্ছে, ব্যাড ব্রেথ বের হচ্ছে, হেলিটসিস বলে এটাকে। জি। তো এইটা বিভিন্ন মুখের মাড়ির রোগের কারণে হতে পারে। আর একটা হচ্ছে দাঁত পরিষ্কার করা হয় না ঠিক মতো, তারা ব্রাশ করতে পারেন না বা ব্রাশ করেন না। অনেকে যারা তামাক পাতা জর্দা গুল ব্যবহার করেন বা ধূমপান করেন তাদের মুখে দুর্গন্ধ হয়। অনেকের গলার বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, টনসিলাইটিস হয়, ফেরেঞ্জাইটিস হয়, সেখান থেকেও মুখে দুর্গন্ধ হয়। অনেকের যে সাধারণ রোগ যেটা বললাম যে পরিপাকতন্ত্রের সমস্যা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, অর্থাৎ তাদের হজম হয় না, পেটে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তাদেরও মুখে দুর্গন্ধ হয়। সুতরাং একজন লোক আসলে আমরা তার সম্পূর্ণ ইতিহাসটা জেনে নেই, যে তিনি কি ধরনের খাদ্য গ্রহণ করেন, তার কি কোনো বদভ্যাস আছে কিনা, ধূমপান বা চর্দা গুলের, তার মুখে অন্য কোনো সমস্যা আছে কিনা, তার গলা কোনো প্রদাহ আছে কিনা, তার পেটে কোনো সমস্যা আছে কিনা, সেই সাথে সাথে আমরা কিছু রক্ত পরীক্ষাও করি। সবকিছু জেনে নিয়ে আমরা সেটা ডায়াগনোসিস করি যে মুখের দুর্গন্ধের প্রধান কারণটা কি। তবে এই বিষয়ে একটা কথা আমি বলতে চাই যে আমরা সময় দাঁত ব্রাশ করি টুথব্রাশ দিয়ে, কিন্তু আমরা কিন্তু জিহ্বাটাকে পরিষ্কার করি না। কিন্তু এই জিহ্বাটার উপরে কিন্তু সবচেয়ে বেশি ময়লা জমে। আমাদের এই যে জিহ্বার উপরে অসংখ্য লোমকূপ আছে, ফিলিফর্ম প্যাপিলা, সেগুলা ভিতরে ভিতরে হাজার হাজার কণা, খাদ্য কণা জমে, এবং সেগুলা জমে জমে ভলাটাইল সালফার কম্পাউন্ড নামে এক ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসটা কিন্তু দুর্গন্ধ, জিহ্বাটা সাদা হয়, লালচে হয়, হলুদে হয়। সুতরাং এই যে বিবর্ণ জিহ্বা হয়, জিহ্বাটা আয়নের সামনে বের করলে বোঝা যাবে। আপনার যদি সুস্থ জিহ্বা হয় আপনি দেখবেন সবচেয়ে মসৃণ, আপনার লোম স্মুথ টাং, এবং অন্যান্য যাদের তাদের কিন্তু দেখা যায় লোমকূপ গুলা ঘন এবং খাবার জমা আছে, দেখা যায় হলুদে বা বিবর্ণ, সেসব দেখলেই বোঝা যায়। সুতরাং আমি পরামর্শ দিব আপনারা দাঁত ব্রাশের সাথে সাথে আপনারা টাং ক্লিনার অর্থাৎ জিভ ছুলা ব্যবহার করবেন। জিভ ছুলাটা মুখের ভিতরে ঢুকিয়ে বেন্ড করে একদম গলার কাছে নিয়ে স্ক্র্যাপ করে জিহ্বাটা টেনে বের করে নেওয়া, দেখবেন যে অনেক লালার মতো ঘন কিছু খাবার চলে আসছে, এবং সেটা আপনি বেসিনে নিয়ে পরিষ্কার করেন, আবার ভিতরে দেন। এবার 2-3 বার যদি করেন তাহলে অনেক খাদ্য কণা পরিষ্কার হয়ে যাবে, এবং সেখান থেকে ভলাটাইল সালফার কম্পাউন্ড তৈরি হওয়ার মতো পরিবেশ আর থাকবে না, ফলে দুর্গন্ধ কমে যাবে। আমাদের একটা ফোন কল এসেছে। অবশ্যই। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দাঁতে আপনার একটু আপনার ভাঙছে আর কি। এখন ভাঙার পরে এখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনার রক্ত বের হয়, মানে খুব দেরিতে, প্রতিদিন না। আচ্ছা আচ্ছা, তাহলে এটার জন্য আবার কি করা উচিত? মাড়ি থেকে রক্ত বের হয়? রক্ত বের হয় সামান্য, একদম একটু বেশি না। আচ্ছা আচ্ছা মানে ওই যখন আমি ঠান্ডা কিছু খাই বা আমার কোনো দাঁতে খাবার আটকে থাকে তখন আর কি। আচ্ছা, দাঁতগুলো শিরশির করে পানিটা দিয়ে খেলে? হ্যাঁ, শিরশির করতে হয়। ঠিক আছে, আপনি ধূমপান করেন না তো? না স্যার, ধূমপান করি না। খুব ভালো, ধূমপান না করার জন্য ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে আপনার মাড়িতে এক ধরনের প্রদাহ হয়েছে খুব সম্ভবত, যেটা আমি আগেই বলেছি মাড়ির রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ডেন্টাল প্লাক। আমরা যতই দাঁত ব্রাশ করি না কেন, আমরা কিন্তু খাবার কিছু কিন্তু জমে যায় মাড়ির নিচে এবং 2 দাঁতের ফাঁকে, এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়। এই শক্ত হয়ে ডেন্টাল প্লাকের সঙ্গে যখন সফট টিস্যু গামের ঘর্ষণ হয় তখন কিন্তু ব্লিডিং হয়। আপনাকে আমি পরামর্শ দেবো আপনি খুব তাড়াতাড়ি একজন ডেন্টিস্টকে দেখান এবং ডেন্টাল স্কেলিং করান, যেটা আমরা বলি প্রতি বছর একবার করতে হয় ডেন্টাল স্কেলিং। সেটা করার পরে যদি রক্ত পড়া বন্ধ না হয় তাহলে আপনি অন্যান্য কিছু পরীক্ষা করবেন, যাতে বোঝা যায় আপনার রক্তের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সেটা মনে হয় আপনার লাগবে না, আপনি ডেন্টাল স্কেলিং করিয়ে নেন এবং ভিটামিন সি সমৃদ্ধ কিছু ফলমূল খাবেন নিয়মিত, পেয়ারা, কামরাঙ্গা, লেবুর রস, তারপরে আপনার আমড়া, জাম্বুরা এবং কমলা লেবু, এগুলো আপনি রেগুলার খাবেন, তাহলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এখন এটা স্যার ডেন্টাল স্কেলিং করালে কি সমাধান পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, ডেন্টাল স্কেলিং তো প্রতি বছর একবার করতে হয়। আচ্ছা, এটা স্যার আমি যখন দাঁতটা ভাঙছে আপনার হাতে আমি নিচ্ছি সামান্য একটু কোনা আর কি, তো ওটা দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা কি কোনো মানে পোকা বা কিছু হয়ে আপনার হতে পারে অবশ্যই একটু পরীক্ষা দরকার। আপনি যে কোনো একজন ভালো ডেন্টিস্টকে, রেজিস্টার্ড ডেন্টাল সার্জনকে দেখিয়ে দাঁতের মাড়ির
চিকিৎসা করাবেন এবং যে দাঁতটা ভেঙে গেছে বললেন সেটা একটা এক্সরে করে দেখে নেবেন যে এটা কোন অংশটা ভাঙলো। যদি ভেঙে থাকে তাহলে ফিলিং করিয়ে নেবেন, সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। থ্যাংক ইউ স্যার আমরা আলোচনা করছিলাম স্যার যারা তামাক বা জর্দা সিগারেট এগুলো খান তাদের মুখে দুর্গন্ধ হয়ে থাকে এবং দুর্গন্ধ নিয়েও আমরা বলছিলাম স্যার। তো এই দুর্গন্ধটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি স্যার? মুখের দুর্গন্ধ প্রতিরোধ করার জন্য প্রথম হচ্ছে তামাক পাতা, জর্দা ব্যবহার, ধূমপান ছাড়তে হবে এবং প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ, যেটা আমি বলছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। এবং এখন রমজান মাসে সেটা হবে ইফতারের পরে একবার আর একটা সেহরির পরে একবার। সেই সাথে ডেন্টাল ফ্লস বলে একটা সুতা পাওয়া যায় বাজারে। ওই ফ্লসটা আমাদের পাতলা একটা সিল্কের মতো সুতা থাকে, সেটা দিয়ে আপনি দাঁত ব্রাশের পরে বা আগে প্রতিটা দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে নিচ বা সামনে পিছনে টানবেন, ফলে দাঁতের ফাঁকে যে খাবারটা জমে ওইটা খুব মারাত্মক, কিন্তু ওইটা জমে থাকলে কিন্তু মুখে দুর্গন্ধ হয়। সুতরাং সেটাও পরিষ্কার করে নেবেন। তারপর ব্রাশ করবেন, জিভা পরিষ্কার করবেন, টাং ক্লিনার ইউজ করবেন যেটা জিভ ছুলা, তাহলে এইসব ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছেন। দর্শক আপনার মিডিয়ার ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আপনার প্রশ্নটা বলেন। স্যার কেটে গিয়েছে। আচ্ছা স্যার বাচ্চাদের দাঁত কত বছর বয়সে এসে থাকে? আসল কথা হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে জি তখন থেকে বাচ্চার ভ্রূণ তৈরি হওয়ার সময় কিন্তু গোড়াপত্তন শুরু হয়। সুতরাং মাকে কিন্তু গর্ভাবস্থায় পুষ্টির খাদ্য খেতে হয় যাতে করে ভবিষ্যৎ শিশুর দাঁতটা শক্ত মজবুত থাকে। এসব মাকে আমরা সবসময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে বলি, ছোট মাছ খেতে বলি, লাল শাক, পালং শাক, পুঁই শাক খেতে বলি। কেন? কারণটা হচ্ছে মায়ের পেটে থাকতেই সন্তানের দাঁতের ভিত্তি রচিত হয় এবং সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার 6 মাস পর থেকে দুধ দাঁত ওঠা শুরু হয়। স্যার কত বছর বয়স পর্যন্ত দাঁত আসতে পারে? দাঁত আসতে পারে 12 বছর বয়স পর্যন্ত। তবে আক্কেল দাঁতের বয়স সীমা নাই, এটা 18 বছরে আসতে পারে, অনেক সময় পরেও আসতে পারে। স্যার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দাঁত না আসে সেই ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় দুধ দাঁত বা আসল দাঁত দেখা যায় যে 6 থেকে 7 বছরের মধ্যে দুধ দাঁত পড়ে আসল দাঁত উঠার কথা। সেই সময় যদি আসল দাঁত না আসে, দুধ দাঁত না পড়ে, তাহলে অবশ্যই মা বাবাকে বলবো বসে থাকবেন না, সন্তানকে নিয়ে একজন ডেন্টিস্টকে দেখাবেন এবং দেখে নেবেন যে আসলে তার মাড়ির নিচে আসল দাঁত রয়েছে না অ্যাবসেন্ট, এবং সেটা যদি হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। সুতরাং দুধ দাঁত যদি দেরিতে পড়ে অথবা স্থায়ী দাঁত দেরিতে উঠে তার আগেই ব্যবস্থা নিতে হবে। অনেক সময় দেখা যায় দুধ দাঁত পড়ছে না কিন্তু পিছনে স্থায়ী দাঁত চলে আসছে, সেসব ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে দুধ দাঁত ফেলে দিতে হয়, তা নইলে ওই স্থায়ী দাঁতটা আর আসল জায়গায় আসতে পারবে না। স্যার আমাদের ফোন কল এসেছে একটা। শিওর স্যার কেটে গেছে। স্যার এরপরে আমাদের প্রশ্নটি হচ্ছে স্যার বাচ্চাদের দুধ দাঁত বা ডেসিডুয়াস টুথ যেটা আছে স্যার সেটা কত বছর বয়সে পড়ে যায় স্যার? দুধ দাঁতটা সাধারণত 6 থেকে 7 বছরে পড়ে যায় এবং এটাই পড়ার সময়। সুতরাং লক্ষ্য রাখতে হবে 6 মাস বয়সে যে দাঁতটা উঠলো সেই 6 থেকে 7 বছরে আবার সেই দাঁতটা পড়ে যাচ্ছে কিনা এবং সেই জায়গাতে আসল দাঁত উঠছে কিনা। অনেক সময় কম বেশি হয়, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 বছর ভেরিয়েশন হয়, কিন্তু সেটার মধ্যে যদিও না উঠে তাহলে অবশ্যই একজন ডেন্টিস্টকে দেখে পরামর্শ নেওয়া উচিত এবং এক্সরে করে দেখানো উচিত যে ওখানে স্থায়ী দাঁত আছে কিনা। স্যার আমাদের ফোন কলটি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি আমার দাঁত ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। জি কি করা যায়? কিভাবে নষ্ট হচ্ছে, কি হচ্ছে, সমস্যা কি? নষ্ট হয়ে যাচ্ছে বলতে দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে, এভাবে করে 3টা দাঁত লাগাইছি, তারপরও এরকম সমস্যা হয়েছে। মানে দাঁত পড়ে যাচ্ছে? না পড়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাইতেছে, ভিতরে কালো ক্যাভিটি হচ্ছে এবং মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে যাইতেছে। ও ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য কি কোনো দাঁত হারাতে হয়েছে আপনার, ফেলে দিতে হয়েছে? জি দাঁত আমার ফেলে দিয়ে তারপর গ্যাপ বসানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মাড়ির সমস্যা। আপনার দাঁত একটু একটু লুজ হয়ে যায়, নড়ে?
না লুজ হয় না, বাট মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যায়। মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যায়, আচ্ছা আটকে থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কিন্তু এক ধরনের মাড়ির রোগ। আমরা সাইলেন্ট কিলারের মতো মাড়ির ভিতরে ভিতরে এক ধরনের প্রদাহ হয়, যেটা বাইরে থেকে বোঝা যায় না। অনেক রোগী আমাদের কাছে আসে, যেরকম দাঁত ফাঁক হয়ে যাচ্ছে, দাঁত সরে যাচ্ছে, একটা দাঁতের সঙ্গে আরেকটা দাঁতের সন্নিবেশটা ঠিক মতো নাই, আলগা হয়ে যাচ্ছে। এগুলো প্রধান কারণ হচ্ছে যে মাড়ির বিভিন্ন ধরনের রোগ। তো মাড়ির বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন কারণে হতে পারে। যেমন একটা হলো তামাক ধূমপান যারা ব্যবহার করে, জর্দা। আরেকটি হচ্ছে যে অনেক ধরনের রোগ যাদের থাকে, ডায়াবেটিস। আবার অনেকের আছে যাদের অন্যান্য রোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে থাকে, তাদেরও কিন্তু হতে পারে। সুতরাং ডায়াবেটিস ছাড়াও অন্যান্য মুখের রোগ, মুখে বিভিন্ন ধরনের বদভ্যাস, ধূমপান, তামাক খাওয়া, জর্দা, এবং যদি কোনো ওষুধ কেউ ব্যবহার করে তাহলে হতে পারে। অনেক আবার এই কারণ ছাড়াও হতে পারে। দেখা যাচ্ছে তার ওরাল হাইজিনটা ঠিক মতো মেনটেন হচ্ছে না। যেভাবে দাঁত ব্রাশ করা হচ্ছে, তিনি হয়তো 2 বেলা দাঁত ব্রাশই করছেন, কিন্তু সঠিকভাবে সেই ময়লাগুলো পরিষ্কার হচ্ছে না। সেই খাবারগুলো জমে থেকে থেকে এমন ভাবে থাকছে যেটা খুব গভীর থেকে গভীরতর অবস্থায় চলে যাচ্ছে মাড়ির ভিতরে, এবং সেখানে যে প্রদাহ সৃষ্টি করছে এবং মাড়িটাকে আলগা করে ফেলছে, সরে যাচ্ছে অবস্থান। সুতরাং এগুলা এক্সরে, ব্লাড টেস্ট, অন্যান্য পরীক্ষা, ইতিহাস সব জেনে নিয়ে একটি রোগী সম্বন্ধে আমরা বুঝতে পারবো যে কি কারণে তার এটা হচ্ছে, এবং যখন আমরা এই কারণটা নিরূপণ করতে পারবো তখন কিন্তু দাঁতের চিকিৎসা করতে পারবো। অবশ্যই ইমিডিয়েট আপনি একজন ডেন্টিস্টকে দেখান। তিনি একটা অর্থোপ্যান্টোমোগ্রাম এক্সরে, যেটা ওপিজি এক্সরে বলি, সেগুলো সব দাঁতের ছবি একসঙ্গে দেখা যাবে, বোঝা যাবে যে কোনো বোন লস হচ্ছে কিনা, কোনো পকেট ফর্মেশন হয়েছে কিনা, যে অন্য কোনো কারণে। যাদের আর্থ্রাইটিস থাকে তাদের কিন্তু অনেক সময় হয় অস্টিওআর্থ্রাইটিস। সুতরাং আপনার বিভিন্ন কারণ আপনার বুঝে নিয়ে আপনার চিকিৎসাটা করতে হবে। ধন্যবাদ দর্শক। স্যার, আমরা অনেক সময় মুখের দুর্গন্ধের জন্য বা ব্যাড স্মেলের জন্য স্যার আমরা ইউজ করে থাকি মাউথ ওয়াশ। তো স্যার এই মাউথ ওয়াশ ইউজ করাটা স্যার কতটুকু কার্যকরী স্যার? না, মাউথ ওয়াশ মুখের দুর্গন্ধের চিকিৎসার একমাত্র সহায়ক নয়। মাউথ ওয়াশটা যে কোনো কেউ যার দুর্গন্ধ নেই সেও ব্যবহার করতে পারে। এটা হচ্ছে এক ধরনের রোগ প্রতিরোধক, অ্যান্টিসেপটিক, অর্থাৎ মুখের ব্যাকটেরিয়াকে দূর করার জন্য। সেটা আমি সবসময় বলি যে লিস্টেরিন জাতীয় মাউথ ওয়াশ আপনি রাতে ঘুমানোর আগে একবার করলেন, তারপর ব্রাশ করলেন, ঘুমিয়ে গেলেন, আবার ডেন্টাল প্লাকটা কম হবে। কিন্তু মুখের দুর্গন্ধের চিকিৎসা কিন্তু মাউথ ওয়াশ নয়। মুখের দুর্গন্ধের চিকিৎসা হচ্ছে যে মুখের দুর্গন্ধের যে কারণে হয়েছে তার সেটাকে আগে চিকিৎসা করতে হবে। তার যদি পেটের সমস্যা থেকে হয় সেটা দূর করতে হবে, তার গলার টনসিলাইটিস থেকে হয় সেটা দূর করতে হবে, তার মাড়ি প্রদাহ থাকে সেটা দূর করতে হবে, তার জিহ্বাতে প্রদাহ থাকে সেটা দূর করতে হবে। সুতরাং কারণ বোঝার পর আমরা চিকিৎসা দেব। স্যার, রেগুলারলি মাউথ ওয়াশ ইউজ করা কি ভালো? অবশ্যই, প্রতিদিন অন্তত রাতে একবার দাঁত ব্রাশের আগে করতে হবে। আমাদের আরেকটি ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলা আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। আপনি প্রশ্নটা বলেন, আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার, আমার সমস্যা স্যার যে আলাপ করতেছে এখন, এখানে আমার সমস্যা হলো স্যার মাড়ির দাঁতগুলা লড়ে এবং ওইভাবেই সবকিছু চালাই যাচ্ছি স্যার। কিন্তু আমার মনে হয় ইফতারির যে শক্ত খাবারটা খাই, ছোলা মুড়ি, এই জন্য এই সমস্যাটা হয়। বুঝতে পারছি। তা আপনি এখানে ডায়াবেটিস আছে? জি স্যার। আপনার ডায়াবেটিস আছে? স্যার আমি কথা ঠিক বুঝতে পারছি। আপনার কি ডায়াবেটিস আছে? স্যার নাই স্যার, আমার ডায়াবেটিস। আপনি কি ধূমপান করেন? 40 বছর। আপনি কি ধূমপান করেন? জি, ধূমপান করি। হ্যাঁ, তো মাড়ির রোগের অন্যতম প্রধান কারণই হচ্ছে কিন্তু একটা ধূমপান। তো আপনাকে আমি আজকে অনুরোধ করব, শোনেন, আমি চেষ্টা করতেছি স্যার, আমি ধূমপান ছেড়ে দেবো। আপনি শোনেন, আপনি চেষ্টা না, আপনি আজকেই সিদ্ধান্ত নিয়ে নেন। কারণ আপনি যত দেরি করবেন আপনার জীবনের ঝুঁকি প্রতিষ্ঠা রোগের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ হবে। যেমন ফুসফুসে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পেটের ক্যান্সার, মুখের ক্যান্সার, এগুলো সব কিন্তু ধূমপান, তামাক পাতা, জর্দার জন্য হয়। সুতরাং আপনাকে আমি অনুরোধ করব, আজকে আপনি বাসায় যেয়ে আপনার প্রিয়জনদের সামনে ডিক্লেয়ার করুন, ঘোষণা দিন যে আজকে একটা সুখবর দিচ্ছি সবাইকে। সেটা কি? সেটা হচ্ছে আপনি ধূমপান ছেড়ে দিবেন। ইফতারের পরেই ঘোষণাটা দেবেন, সবাই আপনাকে আদর করবে। এটা এক। 2 নম্বর হচ্ছে আপনার মাড়ির
অন্যান্য প্রদাহ হতে পারে, সেটা হচ্ছে ডেন্টাল প্লাক হয়তো জমা হয়েছে। আপনি কি কখনো ডেন্টিস্টের কাছে গেছেন দাঁত পরিষ্কারের জন্য, ক্লিন করার জন্য? স্যার আমি ডাক্তারের কাছে গেছি স্যার, ডাক্তার স্যার বলছে দাঁত উঠে ফেলার জন্য, কিন্তু আমাকে স্যার ওই ফাইনোক্সিল আর দাঁতনাশক ঔষধ দিলে স্যার খাইলে ভালো হয়ে যায়, আমি আর দাঁত উঠাই না স্যার। না উঠাবেন না, আপনি দাঁতের মাড়ির চিকিৎসা করান। এখন কিন্তু অন্য মডার্ন চিকিৎসা বেরিয়েছে, আধুনিক চিকিৎসা। মাড়ির চিকিৎসা করলে পরে দাঁত নড়াটা বন্ধ হয়ে যাবে এবং আপনি আবার সহজে সবকিছু খেতে পারবেন। সুতরাং আপনি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে করে আপনাকে ভালো চিকিৎসা দিয়ে তিনি সুস্থ করতে পারেন এবং আপনার দাঁতও ফেলতে হবে না। ধন্যবাদ দর্শক। আমাদের ফেসবুকে কমেন্ট আসছে। স্যার কামাল কাজী লিখেছেন, ওনার নিঃশ্বাসে অনেক সময় দুর্গন্ধ হয়, এক্ষেত্রে মাউথওয়াশ ব্যবহার করলে কতটা উপকার পাওয়া যাবে? কিছুটা তো উপকার পাবেন, কিন্তু সম্পূর্ণ না। স্যার এরপর আব্দুর রহমান লিখেছেন, কতদিন পর পর স্কেলিং করা উচিত? প্রতি বছরে 2 বার উন্নত বিশ্বে করে থাকে, তো আমাদের দেশের বিবেচনায় আপনি যদি একবার করেন সেটাই যথেষ্ট। স্যার এরপরে মোহাম্মদ রশিদ লিখেছেন, ওনার দাঁতের বাহিরের সাইডটা ক্ষয় হয়ে যাচ্ছে, উনি এখন এটা থেকে কিভাবে প্রতিরোধ পেতে পারে? ক্ষয় হয়ে বিভিন্ন রং টেকনিক অর্থাৎ ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করার জন্য, তো সেটা যদি হয়েই থাকে তাহলে আপনি ডেন্টাল ফিলিং করিয়ে নেবেন, যাতে করে ক্ষয় অংশটা ভরাট হয়ে যায়। দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে মুখে দুর্গন্ধ কিভাবে দূর করতে হবে বা এটা কি কি কারণে হতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে দেখে থাকেন তাহলেই দেখবেন যে স্যার এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে সোহানুর রহমান সোহান লিখেছেন, শিশুর জন্মগত দাঁত হলুদ হওয়ার কারণটা কি, প্রতিকারের উপায় কি এবং এটা হয়ে গেলে পরবর্তীতে কি কি করণীয়? হ্যাঁ, শিশুর জন্মগত দাঁত হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে মা যদি গর্ভাবস্থায় টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন তাহলে তার দুধদাতেও প্রতিক্রিয়া পড়বে শিশুর। সুতরাং হয়তো মা ভুলে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ডক্টর প্রেসক্রিপশন করেছিলেন গর্ভাবস্থায়, যার জন্য তার শিশুর দাঁতের বিবর্ণ রং হয়েছে। তবে আজকাল আধুনিক চিকিৎসার মাধ্যমে সেই হলুদ দাঁতকে বা বিবর্ণ দাঁতকেও সুন্দর করা যায়, ব্লিচিং করা যায়, অথবা লেমিনেশন করা যায়, অথবা ক্রাউন ক্যাপ করা যায়। সুতরাং অনেক ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে, আপনি ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই সেটা নিরাময় করা যাবে। স্যার এরপরে শিমুল ঢালি লিখেছেন, ওনার মায়ের বয়স 50 বছর, তার মায়ের দাঁতে প্রায়শই শিরশির করে থাকে এবং হালকা ব্যথাও করে এবং দাঁতগুলো নড়ে, এটার কি কারণ হতে পারে? মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে মাড়ির রোগটা বারবার হয়, রিকারেন্ট অ্যাটাক হয়, ফলে তার দাঁত নড়বেই। সুতরাং চিকিৎসার মূল হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং কিছু কিছু ঔষধ আছে সেগুলোর থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর তার পরামর্শ দেবো তিনি একজন ডেন্টিস্টকে দেখে মাড়ির চিকিৎসাটা করাবেন, বিশেষ করে স্কেলিং এবং জিঞ্জিভেক্টমি অর্থাৎ মাড়ির শল্য চিকিৎসা, সে যদি করিয়ে নিতে পারেন দাঁতগুলো আর নড়বে না। স্যার এরপরে সুবর্ণা শিল্পী লিখেছেন, সবসময় আমরা শুনে থাকি যে প্রেগনেন্সির সময় দাঁতের ট্রিটমেন্ট করা যায় না, এটা কি কারণ? প্রেগনেন্সির সময় দাঁতের চিকিৎসা করা যায় না, এটা কিন্তু ভুল ধারণা। প্রেগনেন্সির কিছু সময়সীমা আছে, বিভিন্ন ট্রাইমস্টার আছে, এই সময়গুলোতে আমরা করি না, বিশেষ করে প্রথম 3 মাস বা 6 মাস, কিন্তু এরপরে কিন্তু চিকিৎসা করা যাবে। তবে মেজর কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা করতে বলি না, কারণ অনেক সময় এসব ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তবে সাধারণ স্কেলিং, ফিলিং, রুটিন, এক্সট্রাকশন এগুলো কিন্তু করাই যায়। তবে সেই সময় গর্ভাবস্থা যার বিশেষজ্ঞ চিকিৎসা দিনে তিনি আছেন সেই গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়েই করতে হবে। স্যার সাজিদ খান লিখেছেন, ওনার দাঁত দিয়ে প্রায় রক্ত পড়ে, এটা কি কারণে হতে পারে এবং উনি এখন কি করতে পারেন? দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত দিয়ে তো রক্ত পড়ে না, মাড়ি থেকে রক্ত পড়ে, সুতরাং মাড়ির চিকিৎসা করাতে হবে। মাড়িতে ডেন্টাল প্লাক জমা হলেই কিন্তু রক্তটা বের হয় প্রদাহ থেকে। সুতরাং মাড়ির চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে ডেন্টাল স্কেলিং করা। যদি তারপরও না কমে তাহলে বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে দেখতে হবে যে কোনো ভিটামিন স্বল্পতা আছে না, এবং তাকে প্রচুর সি সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ শাকসবজি, ফলমূল খেতে হবে, যেমন লাল শাক, পালং শাক, পুঁই শাক, কমলা লেবু, বাতাবি লেবু, তারপরে পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা, লেবুর রস, এগুলো যত বেশি খাবেন ততই কিন্তু ভিটামিন সির খাবারগুলো যত বেশি খাবে স্যার এটা থেকে তত ভিটামিন সি খেলে পরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। স্যার এরপরে জেসমিন জাহান রিফা লিখেছেন, দাঁতের হলুদ ভাবটা কিভাবে কমানো যেতে পারে উনি জানতে চাচ্ছিলেন। দাঁতের হলুদ ভাবটা কমানোর জন্য নানা ধরনের চিকিৎসা আছে, যেমন একটা ধর আমরা করি ব্লিচিং। এই ব্লিচিং কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ ট্রিটমেন্ট,
তার ফলে কয়েক সিটিং দিলে পরে দাঁতের যে বিবর্ণ চেহারা সেটা কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে। 1 2 নম্বর হচ্ছে যদি বেশি গর্ত থাকে এবং হলুদ বর্ণে থাকে তাহলে ক্রাউন ব্রিজ করা যেতে পারে। সুতরাং নানান ধরনের চিকিৎসার মাধ্যমেই দাঁতের এই হলুদ রঙকে অবশ্যই চিকিৎসার মাধ্যমে সুন্দর ঝকঝকে সাদা দাঁত করা যাবে। স্যার এরপরে মোহাম্মদ ইমামুল হক রহিম লিখেছেন ওনার দাঁতের ভিতরে অনেক ছিদ্র আছে যেগুলো উনি খাওয়ার সময় দেখা যাচ্ছে খাবারটা ভিতরে ঢুকে যাচ্ছে, উনি এখন কি করতে পারেন? এই ধরনের ক্যাভিটির নাম হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এই ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় আপনি একজন ভালো ডেন্টিস্টকে দেখে ফিলিং করিয়ে নেবেন। যত তাড়াতাড়ি ফিলিং করবেন তত তাড়াতাড়ি আপনার গর্তটা বন্ধ হয়ে যাবে এবং দাঁতটা বিপজ্জনক অবস্থা থেকে মুক্ত থাকবে। অর্থাৎ যদি ক্যাভিটিটা আস্তে আস্তে নার্ভে চলে যায়, দন্তমধ্যে চলে যায়, পাল্পে চলে যায়, তাহলে রুট ক্যানাল চিকিৎসা লাগবে, কমপ্লেক্স ট্রিটমেন্ট লাগবে, অর্থ ব্যয় বেশি হবে, ক্রাউন ব্রিজ করতে হবে, তাতেও ব্যয় সাপেক্ষ হবে। সুতরাং আপনি এখনই প্রাথমিক অবস্থায় ছিদ্র হওয়ার সাথে সাথে ডেন্টিস্টকে দিয়ে দাঁতের ফিলিং করিয়ে নেন। স্যার এরপরে আমাদের আরেকজন ফ্যান লিখেছেন স্যার ওনার চিকুনগুনিয়া হয়েছিল, তারপর থেকে ওনার মাড়ি ফুলে গিয়েছে এবং ব্লিডিং হচ্ছে। স্যার উনি এখন এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারেন? চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটো রোগে কিন্তু প্লেটলেট কাউন্ট কমে যায়, ফলে মাড়ির উপরে একটা প্রভাব পড়ে। সুতরাং এই ক্ষেত্রে দেখে নিতে হবে যে প্লেটলেট কাউন্ট কত। সেটা যদি স্বাভাবিক না হয় তাহলে এখন মাড়ির কোনো চিকিৎসা এমনিতে সার্জারি করা যাবে না। প্লেটলেট কাউন্ট নর্মাল হয়ে আসলে তার ডেন্টাল প্লাগ গুলো রিমুভ করার জন্য ডেন্টাল স্কেলিং করতে হবে এবং কিছু ভিটামিন সি সাপ্লিমেন্ট দিতে হবে, কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিতে হবে, তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। জি স্যার। স্যার এরপরে মোহাম্মদ মাহফুজ আহমেদ খান লিখেছেন ওনার বাম পাশের মাড়ির দাঁতটি সম্পূর্ণভাবে ক্ষয়ে গিয়েছে এবং অল্প কিছু অংশ বাকি আছে। উনি জানতে চাচ্ছিলেন যে ওনার কোনো ব্যথা হয় না, কিন্তু ওনার এখন কি করণীয়? এই ধরনের ক্ষয়ে যাওয়া দাঁতের এখন সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, সেটা বলা লাইট বন্ড ফিলিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ দাঁতের কালারেই সুন্দর একটা ম্যাটেরিয়ালস আমরা বন্ডিং করে লাগিয়ে দিই, ফলে ক্ষয়টাও বন্ধ হয়ে যায়, দাঁতের কালারটাও স্বাভাবিক থাকে। জি স্যার। স্যার এরপর মাজহারুল ইসলাম লিখেছেন দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে উপরের নিচের উভয় পার্টেই এবং দাঁতের মাঝখানে গর্ত হয়ে যাচ্ছে, কি করণীয়? যার যদি ক্ষয় হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, দুই দাঁত ফাঁকা হয়ে থাকে, তাহলে একটা এক্সরে মাধ্যমে দেখে নিতে হবে যে মাড়ির কোনো প্রদাহ আছে কিনা। মাড়ি ইনফেকশন থাকলে মাড়ির চিকিৎসাটা আগে করতে হবে, অর্থাৎ মাড়িকে সুস্থ না করলে সে ফাঁকটা আবার হবে। সুতরাং মাড়ির চিকিৎসা মূল ভিত্তিটা আগে ঠিক করতে হবে, তারপরে যেসব কারেকশন দরকার ক্যাভিটি থাকে সেগুলাকে আমরা পূরণ করতে পারবো বিভিন্ন ধরনের ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে। জি স্যার। স্যার এরপরে মোহাম্মদ হাসান লিখেছেন ওমান থেকে। স্যার উনি জানতে চাচ্ছিলেন যে এখন রমজান মাস চলছে, উনি রোজা রাখছে, বাট ওনার মুখ দিয়ে মানে গাম ব্লিডিং হচ্ছে স্যার। গাম ব্লিডিং এর জন্য প্রায় তার রক্ত বের হচ্ছে স্যার। উনি সেটা থুতু দিয়ে ফেলার পরেও আবার আসছে। তো স্যার ওনার এখন কি করণীয় যাতে ওনার রোজার সময়টা রক্তপাত না হয়? আপনাকে আমি পরামর্শ দিব, আপনি ডেফিনেটলি মাড়ির রোগ রয়েছে, পেরিওডন্টাল ডিজিজ। সেটার জন্য আপনি ওই জায়গারই কোনো স্থানীয় ডেন্টিস্টকে দেখাবেন, ইফতারের পরে তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং তিনি যদি আপনাকে ডেন্টাল স্কেলিং করে দেন তাহলে কিন্তু মাড়ির দাঁতের যে প্রদাহ ডেন্টাল প্লাগ দূর হয়ে গেলে আপনার ব্লিডিংটা যেটা রক্তপাত সেটা বন্ধ হয়ে যাবে। যদি আপনার স্মোকিং এর বা তামাক পাতা ব্যবহারের অভ্যাস থাকে তাহলে অবশ্যই আজকের থেকে সেই অভ্যাসটা ত্যাগ করবেন, কারণ এই স্মোকিং এবং তামাক পাতার জর্দা কিন্তু এই ব্লিডিং কে আরো ত্বরান্বিত করে। সুতরাং আপনি যতদিন এটা বদভ্যাস বন্ধ না করবেন তত কিন্তু যতই চিকিৎসা করেন ভালো হবে না। সেই সাথে কিছু ভিটামিন সি আপনি খাবেন, যেগুলো ভিটামিন সি বাজারে ট্যাবলেট পাওয়া যায় সেগুলো চুষে খেতে পারেন ডেইলি 2টা। সিভিট যেটাকে আমরা বলি স্যার, 500 মিলিগ্রাম ডেইলি একটা করে। এবং সেই সাথে সাথে আপনি ভিটামিন সি সমৃদ্ধ ফল যেগুলা একটু আগে বলেছে, জাম্বুরা, কামরাঙ্গা, আমড়া, কমলা লেবু, লেবুর রস ইত্যাদি আপনি খাবেন প্রতিদিন একটা, এবং সালাদ ড্রেসিং করে খাবেন। লেটুস পাতা, গাজর, টমেটো, শসা দিয়ে এক বাটি সালাদ, লেবুর রস দিয়ে সালাদ ড্রেসিং বানিয়ে খাবেন, তাহলে কিন্তু আপনার মাড়ির যে রক্ত পড়ার সমস্যা সেটা দূর হয়ে যাবে। স্যার এরপরে পল্লব তরফদার লিখেছেন ওনার আক্কেল দাঁতে মাঝে মাঝে খুবই ব্যথা হয়, এটা কেন হয় উনি জানতে চাচ্ছিলেন। আক্কেল দাঁতের যদি ব্যাককেল অবস্থা থাকে, অর্থাৎ যদি অনেক সময় দাঁতটা কিন্তু স্বাভাবিক অবস্থানে আসে না, দেখা যায় আক্কেল দাঁতটা তো একদম লাস্টে আসে 18 বছর বয়সে বা তারপরে, সবগুলো দাঁত যখন উঠে যায় তখন আক্কেল দাঁতটা আসে। তার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, ফলে হয় কি দাঁতটা একটু আঁকা বাঁকা স্থানে উঠে। যদি এক্সরের মাধ্যমে আমরা দেখতে পাই যে দাঁতের অবস্থানটা স্বাভাবিক নয় তাহলে কিন্তু ওই দাঁতটা আমরা উঠিয়ে ফেলবো। সুতরাং এইটা দেখতে হবে আগে যে মাড়িতে কোন অবস্থানে দাঁতটা রয়েছে। যদি সেটা অসমান অবস্থা থাকে,
অন্য কোনো অসুবিধার সৃষ্টি করছে সেরকম অবস্থানে থাকে, অথবা মাড়ির নিচে থাকে, দেখা যাচ্ছে মাড়িটা ঢেকে রাখছে সবসময়, দাঁতটা উঠার মতো জায়গা পাচ্ছে না, তাহলে আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করার পরে সিদ্ধান্ত নিব যে দাঁতটা ফেলে দিব কিনা। আপনার যদি সেই ধরনের সমস্যা থাকে তাহলে দাঁতটা অবশ্যই একজন ভালো ডেন্টিস্টকে দেখিয়ে ফেলে দিবেন। স্যার আমাদের একটা ফোন কল এসেছে। জি, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। আমার একটা সমস্যা হলো, আমার আঙ্কেল দাঁত উঠতেছে, তারপরে আমার গ্রামের ডাক্তার দেখাইছে। হ্যালো, জি, গ্রামের ডাক্তার দেখানোর পরে গ্রামের ডাক্তার আমাকে মাংসটা কেটে দিয়েছে। আচ্ছা, তারপরে আপনার আপনার দাঁতটা উঠছে, এরপরে আপনার মাংস হয়েছে। আচ্ছা, ইনফেকশন হয়ে গেছে, উঠিয়ে ফেলার জন্য। হ্যাঁ, শুনেন, এইসব ক্ষেত্রে অনেক সময় অনেক ডাক্তার ওই মাংসটা কেটে দেন, কিন্তু মাংসটা কেটে দিলেই যে সম্পূর্ণভাবে দাঁত উঠে যাবে তা কিন্তু নয়। এটা নির্ভর করে যে আপনার পর্যাপ্ত জায়গা চারিদিকে আছে কিনা। এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন পরীক্ষা করে দেখতে হবে, এক্সরে দেখতে হবে, এবং সেই ডাক্তারই বিচার বিশ্লেষণ করবেন যে এই দাঁতটা যদি ভবিষ্যতে আবার মাংস গজিয়ে যায় তাহলে তো লাভ হলো না। এর থেকে বরঞ্চ সিদ্ধান্ত নেওয়া ভালো যে দাঁতটা ফেলে দেওয়া। এবং এই আক্কেল দাঁত ফেললে কিন্তু আপনার কোনো ক্ষতি নাই, না কোনো সমস্যা নাই, কারণ এই আক্কেল দাঁতে অ্যানাটমিক্যাল কোনো ফাংশন নাই মুখে। আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, বা আপনার চেহারা নষ্ট হয়ে যাবে না, বা আপনার কথা বলতে অসুবিধা হবে না। আক্কেল দাঁত, আমি অ্যাক্সিডেন্টে আমার 4টা দাঁত একদম উঠিয়ে ফেলেছি, পড়ে গিয়েছে, তারপরে এখন আলগা দাঁত লাগিয়েছেন, ভালো। কিন্তু আক্কেল দাঁতের সমস্যার জন্য আপনাকে হয়তোবা সেটা ফেলে দেওয়াই ভালো হবে। ধন্যবাদ দর্শক। স্যার আমাদেরকে যদি শেষ বলে দিতেন একটু স্যার, যে দাঁতের রেগুলার চেকআপ কতদিন পর পর করা উচিত? আমরা উন্নত বিশ্বে আমরা দেখি এখন যে প্রতি বছর তারা আগে করতো একবার ডেন্টিস্টের কাছে, এখন কিন্তু উন্নত বিশ্বে তারা ডেন্টিস্টের কাছে বছর 2 বার যাওয়ার জন্য বলছে। তারা বলছে বার্থডে ওয়ান্স এ ইয়ার, ডেন্টিস্ট টুয়াইস এ ইয়ার, অর্থাৎ জন্মদিন বছরে একদিন করবা, কিন্তু ডেন্টিস্টের কাছে 2 দিন যাবা। কেন? কারণ মুখই স্বাস্থ্যের প্রবেশ পথ। মুখের স্বাস্থ্য যদি ভালো না থাকে, মুখে যদি রোগ থাকে, মুখে যদি দুর্গন্ধ হয়, মাড়ি থেকে যদি রক্ত পড়ে, আক্কেল দাঁতের সমস্যার কারণে যদি খেতে না পারি, বা দাঁতের গর্ত হলে যদি চাবাতে না পারি, তাহলে তো আমার খাবারই হজম হবে না, আমি তো অসুস্থ হয়ে যাব, আমি দুর্বল হয়ে যাব, আমার অপুষ্টি হবে। সুতরাং সবকিছু বিবেচনা করলে দাঁত ও মুখের যত্নটা হচ্ছে অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে যারা অনুষ্ঠান দেখছেন ফেসবুকে আমাকে লাইভ, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আজ থেকেই 2 বেলা দাঁত ব্রাশ করুন। একটা হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে, রমজানের সময়ে ইফতারের পরে এবং সেহরির পরে, এবং অন্যান্য সময়ে নাস্তা খাওয়ার পরে সকালে এবং রাত্রে ঘুমোতে যাবার আগে। ঘুমোতে যাবার আগে ব্রাশ, তারপরে নো ফুড, মুখে কোনো খাবারই দিবেন না, আপনি দিবেন না, আপনার শিশু কেউ দিবেন না। অনেক সময় বাচ্চাকে মায়েরা বিছনায় গিয়ে ফিডারে দুধ খাওয়ায় বা মুখে একটা চকলেট চুইংগাম খেতে দেয়, এগুলো কখনোই করা উচিত না, এর ফলে শিশুর দাঁতও কিন্তু নষ্ট হয়। সুতরাং শিশুকে সেই অভ্যাস এখন থেকে করাবেন। সেই সাথে প্রতিদিন কিছু তাজা ফলমূল খাবেন, যেটা শাকসবজি আমি বলি। মুখের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি শুধু নয়, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও প্রয়োজন, ভিটামিন ডি ও দরকার, ক্যালসিয়ামও দরকার। সুতরাং আপনি ক্যালসিয়াম কিসে পাবেন? ছোট মাছে পাবেন, আপনি প্রতিদিন ছোট মাছ খান, আপনি শাকসবজি, লাল শাক, পালং শাক, পুঁই শাক প্রতিদিন একটা আইটেম রাখুন, আজকে লাল শাক কালকে পুঁই শাক রাখুন। এবং সেই সাথে সাথে এখন তো আপেল কেন খাবেন, আপনি বিদেশি ফল কেন খাবেন? আপনি বাংলাদেশে এখন আমরা, জাম্বুরা, পেয়ারা, কমলা লেবু সবই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এবং কামরাঙ্গা, সেগুলা প্রতিদিন একটা খান, তাহলে দেখবেন যে ভিটামিন সি এর যে আপনার স্বল্পতা ছিল দেহে সেটা আপনার লাঘব হয়। আমলকি খান, আমলকির মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন সি, একটা আমলকির মধ্যে 4টা কমলা লেবুর ভিটামিন সি পাওয়া যায়। সুতরাং সেটা পকেটে রেখে দিন, টেবিলে রেখে দিন, ভ্যানিটি ব্যাগে রেখে দিন, প্রতিদিন একটা কামড়িয়ে খান, তাহলে কিন্তু আপনার যে রোগ প্রতিরোধ শক্তি দেহে তৈরি হবে, তেমনি ভাবে মাড়ি থেকে রক্ত পাবে না, দাঁত মজবুত এবং শক্ত থাকবে। ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হবেন। স্যার যদি ডক্টরের উদ্দেশ্যে কিছু বলতেন। এটা একটা ভালো পন্থা। আমি মনে করি যে ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের যে একটি যোগাযোগ, এটা কিন্তু সবসময় হওয়া প্রয়োজন। এর ফলে রোগী এবং ডাক্তারের সঙ্গে যে সম্পর্কটা দূরত্ব,
সেটা অনেকখানি লাঘব হবে এবং ডাক্তারের সঙ্গে রোগীর যে একটা সম্পর্ক উন্নত এবং ভালো সুসম্পর্ক হওয়া উচিত সেটাও কিন্তু ত্বরান্বিত করবে। এখন দেখা যায় অনেক সময় ডাক্তারের সঙ্গে রোগীর দূরত্ব অনেক বেশি, ফলে নানান ধরনের সমস্যা জটিলতার সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং মানুষ ডাক্তারকে অনেক সময় মনে করে যে তারা সবসময় রোগীদের প্রতি সমান আচরণ করেন না, কিন্তু সেটা কিন্তু নয়। আজকে যে আমি এতখানি সময় দিলাম এই ডক্টর আল্লাহর মাধ্যমে, সেটা প্রত্যেক ডাক্তারই আপনাদের জন্য দিতে চায় এবং দিতে আগ্রহী। সুতরাং আমি মনে করি সবাই এখানে আসবেন, সবাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সমস্যা আমি লাঘব করব, আমার সমস্যা আপনি দেখবেন, এইভাবে সমঝোতার মাধ্যমে চিকিৎসা হবে। আপনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে আপনি ভালো থাকবেন এবং আমরা ডাক্তার হয়েছি কিন্তু আপনাদের সেবার জন্যই, আপনাদের সুস্থতার জন্য। সুতরাং সেটাই আমি সবসময় বলি যে আমার জীবনটা সবসময় পরিপূর্ণ হয় যখন দেখি একটি রোগীর মুখে হাসি, তখন দেখি যার কষ্টটা লাঘব হয়েছে, তখন তার ব্যথা এবং ফোলানি আমার কাছে আসে, তখন যখন আমি তার মুক্ত করি তার ব্যথা এবং দূর করতে পারি, তার হাসিটা দেখলে আমার তৃপ্তি লাগে। সুতরাং সেইখানেই একজন ডাক্তারের সার্থকতা। সুতরাং আপনারা ভালো থাকলে আমরা ভালো, এই কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তামাক ধূমপান ব্যবহার আজই ছেড়ে দিন, তাহলে নিজে সুস্থ থাকবেন, পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ স্যার। দর্শক, দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন doctorala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশ জুড়ে রেজিস্টার্ডকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।